আজ আমাদের এবিডিএ টেস্ট পেপারের পেজ 221 সলভ করছি। পেজ 200 পেজের বিভাগ ক, বিভাগ খ সব কমপ্লিট। এমসিকিউ সেই সঙ্গে বিভাগ গ এবং ঘয়ের যতগুলো অঙ্ক আছে সবগুলো হয়ে গিয়েছে। আজকে শুরু করছি পেজ 221 পেজের এবিডিএ টেস্ট পেপারের 221 পেজ 221 এবিডিএ টেস্ট পেপার। তাহলে বিভাগ ক এর প্রথম প্রশ্ন। তার আগে ক্লাস শুরু করার আগে একটা কথা বলে নিই। সবাই ভিডিওটা পুরোপুরি দেখবে। ভিডিওটা ক্লাস ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, আর লাইক শেয়ার কমেন্ট করবে। চলো আমরা ক্লাসটা শুরু করি। তাহলে বিভাগ এর প্রথম প্রশ্ন 1.1 এর প্রথম প্রশ্ন হচ্ছে নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে নিচের কোন বর্ণের আলোর জন্য প্রতিসরাঙ্কের মান সর্বাধিক হবে। 1.1 এর প্রশ্ন, নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে নিচের কোন বর্ণের আলোর জন্য প্রতিসরাঙ্কের মান সর্বাধিক হবে। অপশন আছে লাল, বেগুনি, হলুদ আর নীল। তাহলে উত্তর হবে অপশন বি, বেগুনি। এখানে একটা জিনিস সবাই মনে রাখবে যে প্রতিসরাঙ্কের মান এখানে যেটা লাগবে মিউ ইকুয়াল টু, আমরা জানি যে সি বাই ভি, মিউ ইকুয়াল টু সি বাই ভি। আবার সি সমান সমান বলতে পারি, সি মানে হচ্ছে শূন্য বা বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে আলো যে বেগে যাবে সেটাকে আমরা সি দিয়ে প্রকাশ করব। আর জলের মধ্যে বা কাঁচের মধ্যে বা অন্যান্য স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে আলো যে বেগে যাবে সেটাকে আমরা ভি দিয়ে চিহ্নিত করবো। তাহলে ভি সমান সমান আমরা জানি ভি ইকুয়াল টু এন ল্যামডা। তার মানে এখানে আমরা লিখতে পারি এন ল্যামডা ওয়ান, এখানেও লিখতে পারি এন, এখানে লিখতে পারি এন ল্যামডা টু। কম্পাঙ্কের মানটা একই থাকবে। তাহলে এখানে ল্যামডা ওয়ান, এখানে ল্যামডা টু। তার মানে আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি এটা এন এন যদি কেটে যায়, মিউ ইকুয়াল টু ল্যামডা ওয়ান বাই ল্যামডা টু। এবারে ল্যামডা ওয়ানটা হচ্ছে শূন্য মাধ্যমের ভিতর দিয়ে আলো যখন যাচ্ছে তখন তার তরঙ্গ দৈর্ঘ্যকে বলবো ল্যামডা ওয়ান। আর ল্যামডা টু হচ্ছে বায়ু ছাড়া, বায়ু বা শূন্য মাধ্যম ছাড়া অন্য যে কোনো মাধ্যমের মধ্য দিয়ে আলো যখন যাবে সেখানকার আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মানটা হবে ল্যামডা টু। তাহলে এখানে আমরা জানি যে লাল আলোর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা সব থেকে বেশি। তার মানে লাল আলোর প্রতিসরাঙ্কের মান সব থেকে কম। বেগুনি আলোর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কম, তার মানে বেগুনি আলোর প্রতিসরাঙ্কের মানটা বেশি, যার জন্য বেগুনি বর্ণের আলোটাই আনসার হবে। নেক্সট প্রশ্ন বলেছে স্টার্চ সমৃদ্ধ দানাশস্যের সন্ধান প্রক্রিয়ায় নিচের কোন জ্বালানি পাওয়া যায়। স্টার্চ সমৃদ্ধ দানাশস্যের সন্ধান প্রক্রিয়ায় নিচের কোন জ্বালানি পাওয়া যায়। এখানে অপশন আছে বায়োডিজেল, মিথেন, ইথার আর ইথানল। উত্তর হবে ইথানল, মানে অপশন ডি 1.2, অপশন ডি ইথানল। নেক্সট প্রশ্ন 1.3 এর বলেছে যে একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে, মানে তেজস্ক্রিয় কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে একটা আলফা কণা বেরিয়ে যাচ্ছে। তাহলে কোনো তেজস্ক্রিয় মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে যখন তোমার আলফা কণা, মানে তেজস্ক্রিয় পরমাণু থেকে, তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যখন আলফা কণা যখন নির্গত হবে তখন মনে রাখতে হবে সেই তেজস্ক্রিয় পরমাণুটার ভর সংখ্যা 4 কমে যাবে আর পরমাণু ক্রমাঙ্ক 2 কমে যাবে। আর তারপরে কি হচ্ছে দুটো, তাহলে এখানে একটা জিনিস, আলফা কণা বেরিয়ে গেলে সেখানে ভর সংখ্যা 4 কমে যাচ্ছে, আর প্রোটন সংখ্যা যদি একটা আলফা কণা যদি বেরিয়ে যায়, যে প্রোটন সংখ্যা 2 কমে যাবে। এবারে তারপরে বলছো দুটো বিটা কণা নিঃসরণের ফলে, দুটো বিটা কণা যদি আবার যদি একটা আলফা কণা বেরিয়ে যাওয়ার পরে যদি আবার দুটো বিটা কণা যদি নিঃসরণ হয়, মানে বেরিয়ে যায়, তাহলে কি হবে, যে দুটো মানে পরমাণু ক্রমাঙ্ক 2 কমে গিয়েছিল আবার কি হবে, 2 বেড়ে যাবে। তাহলে এখানে মনে রাখতে হবে নিঃসরণের ফলে তাহলে অপত্য নিউক্লিয়াস ও মাতৃ নিউক্লিয়াসের পারস্পরিক সম্পর্ক কি হবে। তাহলে এখানে একটা জিনিস দেখো, অপত্য নিউক্লিয়াস মানে যেটা তৈরি হলো, মানে আলফা বিটা বেরিয়ে যাওয়ার ফলে যেটা তৈরি হলো, সেখানে কিন্তু পরমাণু ক্রমাঙ্কটা কি হবে, একই থাকবে। কারণ একটা আলফা কণা বেরিয়ে যাওয়ার পরে যদি দুটো বিটা বেরিয়ে যায়, সেখানে পরমাণু ক্রমাঙ্কটা একই থাকবে, কিন্তু ভর সংখ্যাটা কি হবে, 4 কমে যাবে, মানে যেটা তৈরি হবে। আর যার থেকে তৈরি হচ্ছে মানে ওটাকে কি বলবো, মাতৃ নিউক্লিয়াস। আর যেটা তৈরি হবে সেটাকে বলবো অপত্য নিউক্লিয়াস। তাহলে মাতৃ নিউক্লিয়াস আর অপত্য নিউক্লিয়াসের মধ্যে সমান থাকবে শুধুমাত্র পরমাণু ক্রমাঙ্ক, কিন্তু ভর সংখ্যাটা কি হবে, 4 কম থাকবে। অপত্য নিউক্লিয়াসে 4 কম থাকবে, মাতৃ নিউক্লিয়াসে 4 বেশি থাকবে। তার মানে এখানে শুধুমাত্র পরমাণু ক্রমাঙ্কটা একই থাকার জন্য এটাকে আমরা কি বলবো, অপশন এ, মানে আইসোটোপ। আইসোটোপ মানে কি, সমস্থানিক। তাহলে অপশন এ, আইসোটোপ। 1.4 এর বলছে নেক্সট প্রশ্ন, 1.3 হয়ে গেল। 1.4 বলছে যে কোনো পরিবাহীর রোধাঙ্ক কোনটির উপর নির্ভর করে।
কোনো পরিবাহীর রোধাঙ্ক কোনটির উপরে নির্ভর করে? তাহলে অপশন আছে দৈর্ঘ্য, উষ্ণতা, উপাদান। অপশন এ দৈর্ঘ্য, অপশন বি উষ্ণতা, অপশন সি উপাদান, অপশন ডি আছে বি এবং সি উভয়ের উপর। এখানে আনসার হবে অপশন ডি, বি এবং সি মানে উষ্ণতা এবং উপাদান উভয়ের উপরে পরিবাহী রোধাঙ্ক নির্ভর করে। অপশন ডি, অপশন ডি বি ও সি উভয়ের উপর, বি ও সি উভয়ের উপর। নেক্সট প্রশ্ন 1.5, কোনটির বিজারণ ক্ষমতা সর্বাধিক? কোনটির বিজারণ ক্ষমতা সর্বাধিক? এখানে উত্তর হবে অপশন আছে ম্যাগনেসিয়াম, অপশন এ, অপশন বি আছে বেরিলিয়াম, অপশন সি ক্যালসিয়াম আর অপশন ডি আয়রন। এখানে আনসার হবে অপশন ডি 1.5, অপশন ডি, অপশন ডি এর এফি। নেক্সট 1.6 এর প্রশ্নটা বলে দিয়েছে যে নিচের কোনটিতে সমযোজী ও তড়িৎযোজী উভয় প্রকার বন্ধন উপস্থিত? নিচের কোনটিতে সমযোজী এবং তড়িৎযোজী উভয় প্রকার বন্ধন উপস্থিত? এখানে অপশন এ আছে H2O, অপশন বি NaCN, অপশন সি NaH, অপশন ডি CaCl2। তাহলে অপশন বি সঠিক আনসার, অপশন বি সোডিয়াম সায়ানাইড NaCN। তাহলে 1.6 হয়ে গেল। নেক্সট প্রশ্ন 1.7। 1.7 এ কি বলছে? জলীয় দ্রবণের নিচের কোনটি প্রায় সম্পূর্ণরূপে আয়নিত হয়? অপশন 1.7 এর প্রশ্ন হচ্ছে জলীয় দ্রবণের নিচের কোনটি প্রায় সম্পূর্ণরূপে আয়নিত হয়? অপশন এ আছে CH3COOH, অপশন বি HCN, অপশন সি NH4OH আর অপশন ডি KCl। এখানে উত্তর হবে অপশন ডি KCl মানে পটাশিয়াম ক্লোরাইড। তাহলে 1.7 পর্যন্ত হয়ে গেল। নেক্সট প্রশ্ন 1.8। 1.8 এর বলেছে কোন আয়নটি অ্যামোনিয়ার জলীয় দ্রবণে বাদামি বর্ণের অধক্ষেপ উৎপন্ন করে? কোন আয়নটি অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মানে কি NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়ার জলীয় দ্রবণে বাদামি বর্ণের অধক্ষেপ উৎপন্ন করে? বাদামি বর্ণের অধক্ষেপ, এখানে আনসার হবে অপশন এ Fe3+। তাহলে 1.8 অপশন এ Fe3+। তাহলে 1.8 পর্যন্ত হয়ে গেল। নেক্সট প্রশ্ন বলছে 1.9, নিচের কোনটি কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত হয়? 1.9 এর প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় না? নিচের কোনটি কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় না? এখানে অপশন এ আছে জিঙ্ক, অপশন বি ক্যালসিয়াম, অপশন সি Fe আর অপশন ডি হচ্ছে Sn মানে টিন। এখানে আনসার হবে 1.9 এর অপশন বি 1.9। এদিকে নিচে আর জায়গা নেই, ওই জন্য পাশে লিখে দিচ্ছি। 1.9 এর 1.9 এর নিচের কোনটি কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় না? হবে বি Ca ক্যালসিয়াম। তারপরে 1.10 এ কি বলছে? নিচের কোনটি ব্রোমিন জলের লাল বর্ণহীনকে বর্ণহীন করে না? এই কোনটি ব্রোমিন জলের লাল বর্ণকে বর্ণহীন করে না? আচ্ছা ইথিন, প্রোপিন আর প্রোপেন। নিচের কোনটি ব্রোমিন জলের লাল বর্ণকে বর্ণহীন করে না? এখানে উত্তর হবে অপশন ডি প্রোপেন, অপশন ডি প্রোপেন। তাহলে অপশন 1.10 হয়ে গেল। তাহলে 1.10 হয়ে গেল। নেক্সট 1.11। 1.11 এ বলছে যে এসটিপি তে 2.24 লিটার হাইড্রোজেনকে জলে পরিণত করতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন? তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন থেকে কি করব? জল তৈরি করব। তাহলে হাইড্রোজেন মানে হচ্ছে H2+O2। তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে? জল। তার আগে H এর আগে 2 দিয়ে দিলাম, H2 এর আগে, তার মানে আমার হবে 2H2O। তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন থেকে কি উৎপন্ন হলো? জল উৎপন্ন হলো। তাহলে এখানে একটা জিনিস দেখো, এটা থেকে আমরা কি বলতে পারি যে এখানে হাইড্রোজেন
হাইড্রোজেনকে জলে রূপান্তরিত করতে কত গ্রাম অক্সিজেন লাগবে সেটা আমার বের করবো। তাহলে এখানে এটা হাইড্রোজেন কত লিটার, সামনে N2 আছে মানে এটা কত মোল, 2 মোল। তাহলে 2 মোল মানে 1 মোলের জন্য তার আয়তন, যে কোনো গ্যাসের 1 মোলের জন্য আয়তন হয় 22.4 লিটার, তাহলে 2 মোলের জন্য আয়তন হবে কত, 22.4 ইন্টু 2, এত লিটার। তার মানে কত হবে, 1 মোলের জন্য 1 মোলের জন্য হবে, 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার, তাহলে 2 মোল হলে তাহলে কি হবে, 22.4 এর সঙ্গে 2 গুণ করলে 44.8 লিটার। আর অক্সিজেন হচ্ছে, শুধু একটা অক্সিজেনের ভর হচ্ছে 16, আর এখানে অক্সিজেন মানে হচ্ছে অক্সিজেন O2 মানে দুটো আছে, তাহলে 16 ইন্টু 2 মানে কত হবে, 32 গ্রাম। এবার এটাকে ওই যে একটু লিখে করতে হবে, সমাধান করলে বেরিয়ে আসবে। তাহলে এটাকে যদি আমি একটু লিখে করি, যে 44.8 লিটার H2K জলে পরিণত করার জন্য, জলে পরিণত করার জন্য জলে পরিণত করার জন্য O2 প্রয়োজন, O2 প্রয়োজন 32 গ্রাম। হ্যাঁ হ্যাঁ, 1 লিটার, তাহলে 1 লিটার H2 কে জলে পরিণত করার জন্য, 1 লিটার H2 কে জলে পরিণত করার জন্য অক্সিজেন প্রয়োজন, এটা হবে 32 বাই 44.8 গ্রাম। তাহলে চল H2 কে জলে পরিণত করার জন্য অক্সিজেন প্রয়োজন, তাহলে 1 লিটারের জন্য হবে, তাহলে আমার বের করতে হবে 2.24 লিটার এর জন্য কত, 2.24 লিটার, তাহলে উপরে হবে 32 ইন্টু 2.24, নিচে হবে 44.8 এত গ্রাম। এটা দশমিক যদি আমি তুলে দিই, এটা দশমিক তুলে দিলে হবে, এটা দশমিক তুলে দিলে নিচে 100, এই দশমিক তুলে দিলে পাশে হবে 10, উপরে দশমিক তুলে দেওয়ার জন্য 100 হচ্ছে, নিচে দশমিক তুলে দেওয়ার জন্য উপরে 10 হচ্ছে। এবার এই 224 আর 448 কাটাকুটি করলে হবে 2, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে দিলাম, তাহলে নিচে হচ্ছে 10, আর এটা হবে 32 আর 2 কাটলে 16, কারণ উপরে 16 আর নিচে 10 এত গ্রাম, তার মানে 1.6 গ্রাম। একের পর একটা শূন্য আছে, ওই জন্য শেষ থেকে একটা সংখ্যা থাকে দশমিক, মানে 1.6 গ্রাম। তাহলে আনসার হবে 1.6, মানে আনসার হচ্ছে অপশন এ, অপশন এ 1.6 গ্রাম। নেক্সট, তাহলে 1.11 হয়ে গেল, 1.12 বলেছে কি, যে একটি কঠিনের আয়তন ও ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের অনুপাত কত। এখানে আয়তন এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্কের একটা সম্পর্ক ছিল, আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। তাহলে আমার শুধু এইটুকু বলেছে, এইটুকু নেব, কি বলেছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, সরি, আয়তন প্রসারণ ও ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের অনুপাত, শুধু এইটুকু যদি নেই, তার মানে কি হবে, বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। তাহলে এবার যদি 3টা যদি এইদিকে যদি নিয়ে আসি, আর বিটাটাকে 3 এর জায়গায় নিয়ে গেলে, তার মানে উপরে গামা আর নিচে বিটা। এবার এই পুরোটাকে আমি এইদিকে লিখবো, উপরে গামা নিচে বিটা, পুরোটাকে এইদিকে, আর এটাকে ওইদিকে লিখবো, আর 3/2। তাহলে গামা মানে হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, বিটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, তাহলে গামা ইজ টু বিটা ইকুয়াল টু 3:2, তাহলে অপশন ডি হচ্ছে আনসার। তারপরে 1.30, 1.13 কি বলছে, 1.13 বলছে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বৈদ্যুতিক বর্তনীতে নিউট্রাল তারের অন্তরকের বর্ণ কেমন হওয়া উচিত। তারের উপর যেটা ওই কভার জ্বালানো থাকে সেটাকে বলবো অন্তরক। তারপরে ওর বর্ণটা হবে, তাহলে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বৈদ্যুতিক বর্তনীতে নিউট্রাল তারের অন্তরকের বর্ণ কেমন হওয়া উচিত। অপশন এ আছে কালো, অপশন বি হালকা নীল, অপশন সি হালকা সবুজ, অপশন ডি বাদামি। এখানে অপশন বি হবে হালকা নীল। 1.14 কি বলছে, 1.14 বলছে যে উত্তল লেন্স সাপেক্ষে প্রধান অক্ষের উপর বস্তুর কোন অবস্থানের জন্য প্রতিবিম্ব m greater than 1 হবে। তাহলে এখানে একটা জিনিস মনে রাখবে, যে উত্তল লেন্সের সামনে আমরা যখন কখনো এফ মানে ফোকাসে বস্তু রাখছি, তার জন্য প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে, আর মনে করো যখন এফ আর টু এফ এর মধ্যে যখন রাখছি তখন প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে, যখন 2f দূরত্বে রাখছি তখন প্রতিবিম্বটা কোথায় গঠিত হচ্ছে,
আর যদি 2f এর থেকে যদি বেশি দূরত্বে রাখা হয়, তাহলে এখানে একটা জিনিস রৈখিক বিবর্তন বের করতে গেলে যেটা জানতে হবে যে উপরে যেটা হবে, মানে রৈখিক বিবর্তনকে স্মল m দিয়ে প্রকাশ করা হয়। উপরে m ইকুয়াল টু উপরে প্রতিবিম্বের যদি উচ্চতা বলে দেওয়া থাকে, যদি থাকে উপরে প্রতিবিম্বের উচ্চতা, নিচে বস্তুর উচ্চতা। যদি লেন্স থেকে প্রতিবিম্বের দৈর্ঘ্য যদি বলে দেওয়া থাকে, তাহলে উপরে কি হবে, উপরে প্রতিবিম্বের দৈর্ঘ্য, নিচে লেন্স থেকে বস্তু দৈর্ঘ্য। তাহলে এইরকম ভাবে আমরা রৈখিক বিবর্তনের ভ্যালু পেয়ে থাকি। এবারে দেখো m এর ভ্যালু কখন 1 হবে, আর কখন 1 এর থেকে বড় হবে, আর কখন 1 এর থেকে ছোট হবে। যদি উপরে প্রতিবিম্বের লেন্স থেকে প্রতিবিম্বের দৈর্ঘ্য বা প্রতিবিম্বের উচ্চতা যদি বড় হয়, তখন কি হবে, 1 এর থেকে বড় হবে। আর যখন প্রতিবিম্বের দৈর্ঘ্য লেন্স থেকে বা প্রতিবিম্বের উচ্চতা যখন বস্তুর দৈর্ঘ্য বা বস্তুর উচ্চতা থেকে যখন কম হবে, তখন কি হবে, 1 এর থেকে ছোট হবে। আর যখন বস্তু দৈর্ঘ্য লেন্স থেকে বস্তু দৈর্ঘ্য আর লেন্স থেকে প্রতিবিম্বের দৈর্ঘ্য বা প্রতিবিম্বের উচ্চতা আর বস্তুর উচ্চতা যখন সমান হবে, তখন m ইকুয়াল টু 1 হবে। মানে যখন একটা বস্তুকে 2f দূরত্বে রাখা হবে। তাহলে এখানে যে উত্তরটা হবে, এটা অবশ্যই সবার গিয়ে মাথায় রাখতে হবে। এখানে উত্তর হবে অপশন এ, অপশন এ, f ও 2f এর মাঝে, f ও 2f এর মাঝে। সবাই দেখে নাও। নেক্সট প্রশ্ন, তাহলে 1.14 হয়ে গেল, তারপরে 1.15। 1.15 কি বলছে, যে Pb2+ 2 মোল Pb2+ দ্রবীভূত রয়েছে এমন দ্রবণ থেকে সকল Pb2+ আয়নকে PbS মানে লেড সালফাইড হিসাবে অধক্ষিপ্ত করতে কত গ্রাম H2S প্রয়োজন। এখানে একটা সমীকরণ আগে লিখি, যে Pb2+ তার সঙ্গে যদি H2S যদি বিক্রিয়া করে, তাহলে কি হবে, Pb লেড সালফাইড তৈরি হবে, আর সেই সঙ্গে তৈরি হবে 2H+ লেড সালফাইড। তাহলে Pb2+ দ্রবীভূত রয়েছে এমন 2 মোল সকল Pb লেড সালফাইডে। তাহলে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এর আগে কিছু নেই, মানে n এর ভ্যালু হচ্ছে, মানে এটা 1 মোল। তাহলে এখানে 1 মোল Pb2+ কে PbS এ পরিণত করার জন্য H2S প্রয়োজন, মানে হাইড্রোজেন সালফাইড প্রয়োজন কত গ্রাম। হাইড্রোজেন মানে হচ্ছে 1, H2 মানে হাইড্রোজেন দুটো, 1 ইন্টু প্লাস সালফার 32, মানে কত গ্রাম হচ্ছে, 34 গ্রাম। তাহলে 1 মোল Pb2+ কে PbS এ অধক্ষিপ্ত করতে H2S প্রয়োজন হচ্ছে 34 গ্রাম। তাহলে 2 মোলের জন্য হবে কত, 34 এর সাথে 2 গুণ করলে হবে তোমার 68 গ্রাম। মানে অপশন ডি আনসারটাই হবে, অপশন ডি। 1 মোল Pb2+ কে 1 মোল Pb2+ কে PbS এ পরিণত করতে H2S প্রয়োজন 34 গ্রাম। তাহলে আমার প্রশ্নে আছে 2 মোল Pb2+। তাহলে 2 মোল Pb2+ কে PbS এ পরিণত করতে H2S প্রয়োজন, তাহলে 34 ইন্টু 2 এত গ্রাম, তার মানে হবে 4 দুগুণে 3 দুগুণে 6, মানে 68 গ্রাম। তাহলে আনসার হবে অপশন ডি, 68 গ্রাম। এবারে আমরা বিভাগ খ শুরু করছি। বিভাগ খ এর প্রথম প্রশ্ন 2.1 এর প্রথম প্রশ্ন হচ্ছে, কোন আলোকীয় ঘটনার কারণে আকাশ নীল দেখায়। কোন আলোকীয় ঘটনার কারণে আকাশ নীল দেখায়, এটা হবে আলোর বিক্ষেপণ। এটার জন্য কি হয়, আলোর দিনের বেলায় আমরা কি করি, আকাশকে নীল দেখি। এখানে একটা বলি, লর্ড র্যাটের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আলোর বিক্ষেপণের মাত্রা, সেটাকে আই দিয়ে প্রকাশ করা হয়, সেটা তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। এটা সবাই একটু মাথায় রাখবে। এর উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে দিনের বেলায় কেন আমরা আকাশকে নীল দেখি, বা সূর্য ওঠা বা সূর্য অস্ত যাওয়ার সময় কেন আকাশকে লাল দেখি। এখানে আরেকটা ফর্মুলা একটু, এখানে ভি সমান সমান এন ল্যামডা, এটাও মনে রাখতে হবে। যে দিনের বেলায় আমরা আকাশকে নীল দেখি, তার কারণটা হচ্ছে লাল আলোর
লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবার থেকে বেশি, বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবার থেকে কম। বেগুনির পরে নীল। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যার যত কম হবে তার বিক্ষেপণ তত বেশি হবে। বিক্ষেপণ মানে কি, সে তত তাড়াতাড়ি সে বেশি জায়গা জুড়ে কি হবে, কাছাকাছি ছড়িয়ে পড়বে। এবার বেগুনির থেকে, বেগুনির পরে নীল, আমাদের চোখ নীলের প্রতি বেশি অনুভূতিশীল, যার জন্য আমরা দিনের বেলা কি হয়, আকাশকে নীল দেখি, কিন্তু সূর্য ওঠা আর অস্ত যাওয়ার সময় তখন আমরা আকাশকে কেবলমাত্র লাল দেখি। তার কারণ হচ্ছে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবার থেকে বেশি, যার জন্য লাল আলোর বিক্ষেপণ কম। সে কিন্তু কাছাকাছি বেশি ছড়িয়ে পড়ছে না। সে কি হচ্ছে, মাধ্যমের ভিতর দিয়ে ঠিক এগিয়ে চলে যাচ্ছে, অনেক দূর পর্যন্ত এগিয়ে চলে যাচ্ছে। এইটা থেকে আমরা বলতে পারি যে তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি হবে তার বেগও কি হবে, বেশি হবে। এটা সবাই একটু মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন, 2.2 এর কি বলছে, 100 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে 2 কুলম্ব ধনাত্মক আধান গতিশীল হলে কৃতকার্য বা কার্য কত হবে? 100 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে 2 কুলম্ব ধনাত্মক আধান গতিশীল হলে কার্য কত হবে? তাহলে কিসের কিসের মান বলে দিয়েছে? ভি ইকুয়াল টু বলে দিয়েছে 100 ভোল্ট, ভি হলো বিভব প্রভেদ। তারপরে কিউ এর ভ্যালু বলে দিয়েছে, ধনাত্মক আধান বলে দিয়েছে 2 কুলম্ব। এখানে সি মানে হচ্ছে আধানের একক, কুলম্ব। আর বের করতে হবে কার্য কত, ডাব্লিউ ইকাল টু কত সেটা বের করতে হবে। ডাব্লিউ ইকাল টু আমরা জানি কিউ ভি, কিউ এর ভ্যালু 2, ভি এর ভ্যালু 100। এবার কার্যের একক কি হবে, জুল। উত্তর হবে 200 জুল। নেক্সট প্রশ্ন 2.3, 2.3 বলছে প্রবাহ মাত্রা বনাম বিভব প্রভেদ লেখচিত্রে নতিকে কি বলা হয়? প্রবাহ মাত্রা বনাম বিভব প্রভেদ লেখচিত্রে নতিকে কি বলা হবে? 2.3 উত্তর হবে রোধ। পরের প্রশ্ন 2.4, পরের প্রশ্নটা হচ্ছে কোন তেজস্ক্রিয় রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক? কোন তেজস্ক্রিয় রশ্মির ভেদন ক্ষমতা? এখানে মনে রাখবে গামা রশ্মি। গামা রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক। 2.4, 2.4 এর অথবা প্রশ্নটা, 2.4 এর অথবা প্রশ্নটা হচ্ছে সূর্যে কি ধরনের নিউক্লিয় বিক্রিয়া ঘটে? সূর্যে কি ধরনের নিউক্লিয় বিক্রিয়া ঘটে? এখানে উত্তরটা হবে নিউক্লিয় নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন। সবাই উত্তরগুলো দেখে নাও, তারপরে আমরা এগোবো। নেক্সট 2.5 এ বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো। তাহলে 2.5.1, তাহলে এখানে বলেছে অ্যামালগামে উপস্থিত আবশ্যিক উপাদান। অ্যামালগামে উপস্থিত, তাহলে বাম স্তম্ভ ডান স্তম্ভ তুলে নিয়েছি, এবার আমরা মেলাবো। অ্যামালগামে উপস্থিত আবশ্যিক উপাদান হবে, অ্যামালগামে উপস্থিত আবশ্যিক উপাদান এটা হবে Hg, মানে মার্কারি বা পারদ অ্যামালগামে উপস্থিত। নেক্সট, তাহলে অ্যামালগামে উপস্থিত আবশ্যিক উপাদান এটা হচ্ছে Hg। তারপরে সবচেয়ে হালকা সন্ধিগত মৌল হবে স্ক্যান্ডিয়াম, সবচেয়ে হালকা সন্ধিগত মৌল Sc মানে স্ক্যান্ডিয়াম। তারপরে থার্মিট পদ্ধতিতে ব্যবহৃত বিজারক, থার্মিট পদ্ধতিতে এটা আমরা সবাই জানি যে অ্যালুমিনিয়াম। থার্মিট পদ্ধতিতে ব্যবহৃত বিজারকটির নাম হচ্ছে অ্যালুমিনিয়াম। আর নেক্সট, সর্বোচ্চ আয়নি ভবন শক্তিযুক্ত মৌল, সর্বোচ্চ আয়নি ভবন শক্তিযুক্ত মৌল হবে হিলিয়াম। তাহলে অ্যামালগামে উপস্থিত আবশ্যিক উপাদান হচ্ছে Hg, মার্কারি বা পারদ। সর্বোচ্চ আয়নি ভবন শক্তিযুক্ত মৌল হবে He মানে হিলিয়াম। সবচেয়ে হালকা সন্ধিগত মৌলের নাম হবে স্ক্যান্ডিয়াম। থার্মিট পদ্ধতিতে ব্যবহৃত বিজারকের নাম অ্যালুমিনিয়াম। সবাই বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলানোটা দেখে নাও ভালো করে। নেক্সট প্রশ্ন, 2.5 এর বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো কমপ্লিট। তারপরে 2.6,
নেক্সট প্রশ্ন, 2.5 কমপ্লিট। 2.6, 2.6 বলছে নিচের বিবৃতিটি সত্য বা মিথ্যা কিনা লেখো। যে বস্তুটির উপর তড়িৎ লেপন করতে হবে তাকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হবে। এটা সত্য না মিথ্যা? যে বস্তুর উপর তড়িৎ লেপন করব তাকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হবে। এটা মিথ্যা হবে। যদি থাকতো ক্যাথোড, যে বস্তুর উপর তড়িৎ লেপন করতে হবে তাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হবে, তাহলে সত্য হতো, মানে আনসারটা ঠিক হতো। তাহলে উত্তর হবে 2.6, 2.6 এর আনসার হবে মিথ্যা। নেক্সট প্রশ্ন 2.7, 2.7 এ কি বলছে? অ্যানোড মাড। হ্যাঁ, অ্যানোড মাড ব্যাপারটা হচ্ছে যখন আমরা কপারের তড়িৎ পরিশোধন করি তাহলে কি হয়, কপারকে আমরা অ্যানোড তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করি। তার কারণ হচ্ছে আমরা কপারকে পরিশোধন করব। তাহলে কপার অ্যানোড তড়িৎদ্বার হিসেবে যখন কপার দণ্ডকে ব্যবহার করা হচ্ছে, তাহলে অ্যানোড তড়িৎদ্বার থেকে Cu2+ কি হবে, ক্যাথোড তড়িৎদ্বারের দিকে চলে আসবে। আর ওই কপারের সঙ্গে যেসব অশুদ্ধি মিশে থাকবে, মনে করো Au, Ag, Pt, মানে Au মানে কি গোল্ড, Ag মানে সিলভার, Pt মানে প্ল্যাটিনাম, এগুলো তখন কি হবে, ওই অ্যানোড তড়িৎদ্বারের নিচে কাদার আকারে জমা হবে। যার জন্য যেহেতু অ্যানোড তড়িৎদ্বারের নিচে জমা হচ্ছে, এটাকেই আমরা বলবো কি অ্যানোড মাড। মাড মানে আমরা জানি কাদা। তাহলে আমরা এটা লিখবো, উত্তরটা হবে কপারের তড়িৎ কপারের তড়িৎ পরিশোধনের সময় কপারের তড়িৎ পরিশোধনের সময় অ্যানোডে উপস্থিত অশুদ্ধি, অ্যানোডে উপস্থিত অশুদ্ধি যেমন Au, Ag, Pt, কপারে তড়িৎ পরিশোধনের সময় অ্যানোডে উপস্থিত অশুদ্ধি অ্যানোডের নিচে কাদার অ্যানোডের নিচে কাদার আকারে জমা হয়। একে অ্যানোড মাড বলে। কপারে তড়িৎ পরিশোধনের সময় অ্যানোডে উপস্থিত Au, Ag, Pt অ্যানোডের নিচে কাদার আকারে জমা হয়, একে বলবো অ্যানোড মাড। তাহলে কপারকে যখন অ্যানোড তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করছি, তাহলে তাহলে অ্যানোড তড়িৎদ্বার থেকে Cu2+টা কেবলমাত্র Cu2+টা ক্যাথোড তড়িৎদ্বারের দিকে যাবে। অ্যানোডের ওই কপার দণ্ডের সঙ্গে যেসব মিশে থাকবে অশুদ্ধি, সেগুলো অ্যানোড তড়িৎদ্বারের নিচে থকথকে কাদার আকারে জমা হবে। এটাকেই আমরা কি বলবো, অ্যানোড মাড। ওর সাথেই 2.7 এর অথবা প্রশ্নটা বলছে তড়িৎ বিশ্লেষণে কি প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হবে। তড়িৎ বিশ্লেষণের সময় সবসময় ডিসি প্রবাহ বা সমপ্রবাহ বলতে পারি, ডিসি প্রবাহ ব্যবহার করা হবে। নেক্সট প্রশ্ন 2.8, 2.8 এর অণু হিসাবে অস্তিত্ব নেই এমন একটি কঠিন যৌগের উদাহরণ হবে NaCl। NaCl হচ্ছে একটা কঠিন যৌগ যা কিন্তু এর অণু হিসাবে অস্তিত্ব নেই। তাহলে 2.8 হয়ে গেল। 2.9, 2.9 এ বলছে লাইকার অ্যামোনিয়া কি। লাইকার অ্যামোনিয়া হচ্ছে 0.88 আপেক্ষিক আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। তারপরে অথবা প্রশ্নটা কি বলছে 2.9 এর কোন 2.9 এর অথবা প্রশ্ন, পরীক্ষাগারে কোন যন্ত্রে H2S মানে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুত করা হয়। উত্তর হবে কিপ যন্ত্র। পরীক্ষাগারে কোন যন্ত্রে H2S গ্যাস প্রস্তুত করা হয়। উত্তর হবে কিপ যন্ত্র। সবাই উত্তরগুলো দেখে নাও।
নেক্সট প্রশ্ন হচ্ছে 2.10 2.10 এর প্রশ্নটা হচ্ছে জলে কোন আয়নের উপস্থিতিতে লোহায় দ্রুত মরচে পড়ে? জলে কোন আয়নের উপস্থিতিতে লোহায় দ্রুত মরচে পড়ে? উত্তর হবে Cl মাইনাস। তারপর 2.11 মেরুজ্যোতি বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? এটা উত্তর হবে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার। অথবার প্রশ্ন 2.11 এর অথবার প্রশ্নটা হচ্ছে সিএফসি দ্বারা ওজোন স্তর বিঘটনে সক্রিয় উপাদান কোনটি? সক্রিয় উপাদান হচ্ছে ক্লোরিন। সিএফসি দ্বারা ওজোন স্তর বিঘটনে সক্রিয় উপাদান হচ্ছে ক্লোরিন। তাহলে সিএফসি দ্বারা ওজোন স্তর বিঘটনে সক্রিয় উপাদান হচ্ছে ক্লোরিন। নেক্সট প্রশ্ন 2.12 তাপন মূল্যের এসআই একক। তাপন মূল্যের এসআই একক এটা আমরা 200 পেজে পড়েছি, এরকম প্রশ্ন ছিল। তাপন মূল্যের এসআই হবে কিলো জুল পার কেজি অথবা শুধু জুল পার কেজি। 2.12 হয়ে গেল 2.13। 2.13 কি বলছে? সত্য মিথ্যা কিনা তা লেখো। একই শর্তে আদর্শ গ্যাসের তুলনায় বাস্তব গ্যাস পাত্রের দেয়ালে বেশি চাপ প্রয়োগ করে। না, এটা হবে মিথ্যা। যদি বলা থাকতো বাস্তব গ্যাসের তুলনায় আদর্শ গ্যাস পাত্রের দেয়ালে বেশি চাপ প্রয়োগ করে, তাহলে হতো সত্য। তাহলে এটা উত্তর হবে মিথ্যা। 2.13 হয়ে গেল। 2.14 2.14 ইউক্যাক নামকরণ। ইউক্যাক নামকরণটা হচ্ছে OH, তারপরে CH2, তারপরে CH, এদিকে একটা CH3 হবে, আর এই নিচে একটা CH3। CH3 এর হোল 2, দুটো CH3। তাহলে এই CH এর সঙ্গে দুটো এক দিয়ে এটা এইদিকে থাকবে। এবার আমরা যদি নামকরণ করে যদি আমরা ইউক্যাক নামকরণ করি, তাহলে কার্যকরী গ্রুপ যেদিকে থাকবে ফাংশনাল গ্রুপ সেদিক থেকে নামকরণ শুরু হবে। তাহলে 1 2 3। এবারে ইউক্যাক নামকরণের শুরুতেই থাকে উপসর্গ। উপসর্গ মানে এখানে উপসর্গ CH3 মানে হচ্ছে মিথাইল। মিথাইলের পজিশন হচ্ছে 2 নম্বর কার্বনের সঙ্গে। তাহলে আমি লিখব 2 মিথাইল। 2 মিথাইল, 3টে কার্বনের জন্য প্রোপ। ঠিক আছে, 2 মিথাইল প্রোপ। তারপরে যেহেতু এক বন্ধন আছে তাহলে বলতে পারি কার্বন কার্বনের মধ্যে এক বন্ধন আছে, যার জন্য বলতে পারি এন। এক বন্ধন থাকলে এন হবে। কিন্তু এন এর এনটাকে এএনই, কিন্তু এন এর ইটা কেটে যাবে। তার কারণ হচ্ছে এখানে অল আছে। অলের ও থাকার জন্য ইটা কেটে গিয়ে এন এর উচ্চারণ তখন হয়ে যাবে আন। তাহলে প্রোপের সঙ্গে আন যুক্ত হলে হবে প্রোপান 1 অল। তাহলে এই নামকরণটা সবাই দেখে নাও। নেক্সট প্রশ্ন 2.15। 2.15 দুটো সমবায়ক দিয়ে দিয়েছে, দুটো আইসোমার। একটা হচ্ছে CH3, আর একটা হবে CH2, CH3 CH2 CHO, আর একটা হচ্ছে CH3 CO CH3। CH3 CH2 CHO, তারপরে CH3 CO CH3। তাহলে দুটো আইসোমারের বা দুটো সমবায়কের নাম দিয়ে দিয়েছে। তাহলে সমবায়ক দুটো, একটা হচ্ছে অবস্থান গঠিত সমবায়ক, একটা হচ্ছে কার্যকরীমূলক গঠিত সমবায়ক। অবস্থান গঠিত সমবায়ের ক্ষেত্রে মনে রাখতে হবে সেখানে দুটো সমবায়ের মধ্যে কার্যকরী গ্রুপ বা ফাংশনাল গ্রুপটা একই থাকবে, শুধুমাত্র তাদের পজিশনটা চেঞ্জ হবে। আর কার্যকরী মূলক গঠিত সমবায়ের ক্ষেত্রে সেখানে দুটো কার্যকরী গ্রুপ, দুটো যে সমবায় দেওয়া থাকবে দুটো আইসোমার, সেখানে দুটো কার্যকরী, দুজনের ক্ষেত্রে কার্যকরী গ্রুপগুলো আলাদা হবে। তাহলে এখানে কার্যকরী গ্রুপ হচ্ছে CHO, আর এখানে হচ্ছে CO। তাহলে ওই জন্য এটা হবে কার্যকরী মূলক গঠিত সমবায়। কার্যকরী মূলক ঘটিত সমাবয়ব। 2.15 হয়ে গেল। 2.15 এর অথবা পিভিসি এর মনোমারের নাম লেখো। পিভিসি এর মনোমার হবে ভিনাইল ক্লোরাইড। পিভিসি এর মনোমারের নাম হবে ভিনাইল ক্লোরাইড। নেক্সট প্রশ্ন 2.16। 2.16 এর প্রশ্নটা হচ্ছে হেবার পদ্ধতিতে 8.5 গ্রাম অ্যামোনিয়া উৎপাদনের জন্য কি পরিমাণ হাইড্রোজেন প্রয়োজন? তাহলে হেবার পদ্ধতিতে আমরা অ্যামোনিয়া তৈরি করি NH3। তাহলে তার জন্য আমার কি লাগবে? নাইট্রোজেন লাগবে N2, আর কি লাগবে? হাইড্রোজেন লাগবে। হাইড্রোজেন
H2। এবার যদি ব্যালেন্স যদি করা হয় তাহলে 3H2 এদিকে হবে 2NH3, 3 দুগুণে 6, 3 দুগুণে 6। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণ থেকে যে এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি হয়েছে। তাহলে অ্যামোনিয়ার যদি আণবিক ভর যদি আমরা বের করতে চাই, তাহলে নাইট্রোজেন মানে হচ্ছে 14 প্লাস হাইড্রোজেন 1 ইন্টু 3, তাহলে কি হবে 2 ইন্টু এটা 17, তাহলে 17 দুগুণে 34 গ্রাম। তাহলে এই সমীকরণ থেকে আমি দেখতে পাচ্ছি যে 34 গ্রাম অ্যামোনিয়া তৈরি করতে গেলে হাইড্রোজেন কতটা প্রয়োজন? হাইড্রোজেন 1 ইন্টু 2 মানে হচ্ছে 3 ইন্টু 2 মানে 6 গ্রাম। তাহলে 34 গ্রাম অ্যামোনিয়া উৎপাদনের জন্য হাইড্রোজেন প্রয়োজন 6 গ্রাম। উপরের দিকে মুছে দিচ্ছি। তাহলে যদি আমি এটা লিখি 34 গ্রাম NH3, 34 গ্রাম NH3 উৎপাদনের জন্য H2 প্রয়োজন। 34 গ্রাম NH3 উৎপাদনের জন্য H2 প্রয়োজন 6 গ্রাম। 1 গ্রাম NH3 উৎপাদনের জন্য H2 প্রয়োজন, তাহলে 6/34 গ্রাম। তাহলে আমার বের করতে হবে 8.5 গ্রাম অ্যামোনিয়া উৎপাদনের জন্য হাইড্রোজেন কতটা প্রয়োজন। 8.5 গ্রাম অ্যামোনিয়া উৎপাদনের জন্য হাইড্রোজেন প্রয়োজন, তাহলে 6 ইন্টু 8.5 আর নিচে কি হবে 34, তাহলে এত গ্রাম। নিচেরটা মুছে দিচ্ছি। তাহলে এটা যদি কাটাকুটি করি যদি, তাহলে এই দশমিক তুলে দিলে নিচে হবে 10। তাহলে এবার 17 দিয়ে যদি কাটি তাহলে 5 17 85, 17 দুগুণে 34, 2 দিয়ে 6 কাটলে 3 দুগুণে 6, তাহলে উপরে 3 5 15, নিচে 10 গ্রাম। তাহলে একের পরে যেহেতু একটা শূন্য আছে ওই জন্য শেষ থেকে একটা সংখ্যার আগে দশমিক, তাহলে 1.5 গ্রাম। তাহলে 8.5 গ্রাম অ্যামোনিয়া উৎপাদনের জন্য হাইড্রোজেন প্রয়োজন 1.5 গ্রাম। 2.17 সরি, মায়োপিয়ার চিকিৎসায় কোন ধরনের লেন্স? এটা হবে অবতল লেন্স। মায়োপিয়ার চিকিৎসায় কোন ধরনের লেন্স ব্যবহার করা প্রয়োজন? উত্তর হবে অবতল লেন্স। তাহলে কমপ্লিট। বিভাগ ক এবং বিভাগ খ দুটো বিভাগ কমপ্লিট। সব উত্তরগুলো দেখে নাও। ভিডিওটা শেষ করার আগে কয়েকটা কথা বলছি। যারা নবাগত মানে মাধ্যমিক দেবে 2026-এ, যারা ভিডিওটা দেখছো পুরোপুরি দেখছো না, স্কিপ করে বেরিয়ে যাচ্ছ, তাদেরকে বলছি যে ভিডিওটা পুরোপুরি দেখবে আর শেয়ার করবে, সেই সঙ্গে সাবস্ক্রাইব করবে। যে যেখানে যে প্রশ্ন বুঝতে পারবে না কমেন্টে জানাবে, শুধু এইটুকুই। আর যারা 2026-এ মাধ্যমিক দেবে তাদের উদ্দেশ্যেই ভিডিওগুলো করা। সবাই ভিডিওগুলি পুরোপুরি দেখবে, যে যেখানে বুঝতে পারবে না অবশ্যই কমেন্টে জানাবে আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করো। আজকে এই পর্যন্ত, টাটা।